মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি আপনাদের পড়ে শোনাবো একটি ভূতের গল্প। গল্পটি লিখেছেন সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পের নাম ১৩ ভূতের কবলে। সবে চাঁদটা উঠেছে, আর তার ফিকে জ্যোৎস্নায় সার বেঁধে একদঙ্গল ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়িয়েছে। তাদের কালো মুখে সাদা দাঁতগুলো ঝিকমিক করছে। তারপর তারা এক পা করে এগিয়ে আসতে থাকলো। কেকড়াডির মাঠে অনেক বছর আগে এক সন্ধ্যাবেলায় এই ভয়ঙ্কর দৃশ্য মনে পড়লে এখনো আতঙ্কে আমার শরীর হিম হয়ে যায়। কথায় বলে না যে ১২ ভূতের পাল্লায় পড়া, আমি পড়েছিলাম ১৩ ভূতের পাল্লায়। ছিপ ফেলে মাছ ধরার বাতিক তো কম দুঃখে ঘোচেনি। অমন দামি বিলিতি হুইল মুচড়ে ভেঙে ট্রেনের জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিলাম। তারপর নাক কান ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম আর কদাচও ছিপ হাতে করব না। সেই প্রতিজ্ঞা এখনো রেখেছি। উপরন্তু মাছ কেন, আমিষ খাওয়াই আমি ছেড়ে দিয়েছি। তাই বেশ নিরাপদই আছি বলতে গেলে। ব্যাপারটা বললে কেউ বিশ্বাস করবেন আমি জানি, কিন্তু এতদিন পরে কাগজে পড়লুম যে কেকড়াডির কাছে সেই কাকমারি ঝিলে সরকার মৎস্য চাষ প্রকল্প শুরু করবেন। কাজেই আগাগোড়া ছাপার হরফে সবটাই বলে দেওয়া উচিত, যদি লোকেরা সাবধান হয়। কিন্তু মাছ খেকো বাঙালি তো, হ্যাঁ, পরলোকে গিয়েও মাছের জন্য ছোঁক করে। আমার কথা কি আর কেউ শুনবে? তো যাই হোক, বছর ৫ আগের কথা। তখন আমার ছিপে নেশা ছিল প্রচণ্ড রকমের। আমাদের মফস্বল শহরটার আনাচে কানাচে এমন পুকুর বা জলা ছিল না যেখানে আমি ছিপ ফেলিনি। নেশা তুঙ্গে উঠলে তখন দূরে যাওয়া শুরু করেছিলাম। কোথায় কোন গ্রামে কার পুকুরে কিরকম মাছ আছে তকে তকে থেকে সব খবর নিতুম, আর সেখানে গিয়ে আমি হাজির হতুম। মাছ তো বাজারে পয়সা দিয়ে কেনা যায়, তারপর জাল ফেলেও মাছ ধরতে অসুবিধে কিছু নেই। কিন্তু ছিপ ফেলে মাছ ধরার কোনো তুলনা হয় না। আর তার চেয়ে বড় কথা, মাছ ধরার চেয়ে মাছের আশায় জলের ধারে বসে থাকার মতো আনন্দ আর কিছুতেই নেই। নিরিবিলি নিঝুম পরিবেশ, দামের উপর এক ঠাঙে সাদা বক বসে যেন ধ্যান করছে। মাছের প্রতীক্ষা থেকে হঠাৎ কোনো তিতিবিরক্ত মাছরাঙা চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উঠছে। জলের উপর তত্তুরে খেলে বেড়াচ্ছে জলমাকড়সার ঝাঁক। টুকটুকে লাল গাংফড়িংটা ফাতনার পর উড়ে উড়ে ছোঁ মারছে। তারপর ফাতনার কাছে জলের বুজকুড়ি ফুটছে। হ্যাঁ, চারে মাছ এসেছে। এত মোটা বুজকুড়ি যখন, তখন মাছটা হয়তো কিলো ১০ হবে। উত্তেজনায় রক্ত চনমন করছে। ঝুঁকে বসে ছিপটা শক্ত করে ধরেছি। ফাতনা নড়লি মারবো এক জোরালো খ্যাঁচ। তারপর ঠিক এই মুহূর্তে বিদঘুটে ঘটনাটা ঘটতে শুরু করেছিল, কিন্তু তখনও কিছু টের পায়নি। হ্যাঁ, তার আগে কথাটা বলেনি। শুনেছিলুম কেকড়াডির ওদিকে একটা বড় ঝিল আছে, তার নাম কাকমারি ঝিল। কাকের কথাটা কেন আসছে জানতুম না, পরে অবশ্য জেনেছিলুম। তো সেই ঝিলে নাকি আদ্যিকালের বিশাল বিশাল সব মাছ আছে। ছিপ ফেলে তারা এসে টোপ ঠোকরায় বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ একটা মাছও গাঁথতে পারেনি বঁড়শিতে। আর সে কথা শুনেই আমার জেদও চড়ে গিয়েছিল। আশ্বিনের এক দুপুরবেলা কেকড়াডি স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লুম। নেমে দেখি ছোট্ট একটা স্টেশন, চারদিক খাঁ খাঁ করছে। স্টেশন মাস্টার বয়সে প্রবীণ আমাকে দেখে একটু হেসে বললেন, ও, কাকমারির ঝিলে ছিপ ফেলতে এসছেন বুঝি? যান, গিয়ে দেখুন, যদি একটা গাঁথতে পারেন তবে। ওকে হঠাৎ চুপ করতে দেখে বললুম, তবে কি? উনি কেমন যেন গম্ভীর হয়ে বললেন, না কিচ্ছু না, বলছিলাম কি একটু সাবধানে থাকবেন। আচ্ছা, কেন বলুন তো? ছিনতাইয়ের ভয়টা আছে নাকি? স্টেশন মাস্টার এবার কেমন যেন হাসলেন। না না, ও জঙ্গলে জলা জায়গা,
ওখানে চিন্তা বাজারে যাবে কি আশায়? কাক কাক বুঝলেন, কাকের বড় উপদ্রব ওখানে। আর সেই জন্যই তো কাকমারি ঝিল নাম হয়েছে। মাছ মারবেন না কাক মারবেন, সেটাই প্রবলেম। যাকগে, যখন এসেই পড়েছেন তখন আর দেরি করবেন না। হ্যাঁ, তবে সন্ধ্যার আগেই ফিরে আসা ভালো। এইসব অদ্ভুত কথাবার্তা শুনে আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। ভদ্রলোক স্টেশন ঘরে ঢুকে গেছে। চেঁচিয়ে জিজ্ঞেস করলুম, আচ্ছা ঝিলটা কোন দিকে বলুন তো? জানলায় মুখ বাড়িয়ে বললেন, একবারে সিধে নাক বরাবর হেঁটে যান। হ্যাঁ, আর একটা কথা, মাছ যদি গাঁথতে পারেন আমার কিন্তু 1/3 পাওনা রইল। তারপর হেঁ হেঁ করে বিদঘুটে হাসি হাসতে লাগলেন। প্রতিশ্রুতি দিয়ে নাক বরাবর হাঁটতে থাকলাম। রাস্তা রাস্তা কিছুই নেই, পুরো জমির উপর ঘন ঘাস আর ঝোপঝাড় গজিয়ে রয়েছে। বেশ খানিকটা এগিয়ে ঝিলটা দেখা গেল। দারুণ সুন্দর পরিবেশ, জলজ গাছ আর দামে ঢাকা ঝিলটা আয়তনে প্রকাণ্ডই বলা যায়। মস্ত বটগাছের তলায় মাছ ধরা ঘাটটা দেখে আমার মনটা আনন্দে নেচে উঠল। কিছুক্ষণের মধ্যে চার ছড়িয়ে টোপ গেঁথে ছিপ ফেলে আরাম করে আমি ছায়ায় বসে পড়লুম। কিছুক্ষণ পরে ফাতনা গাছে বুঝঘুরি কাটতে দেখে আমি ছিপ বাগিয়ে ধরেছি। তারপর ফাতনাটা নড়ে ওঠা মাত্র যেই খ্যাঁচ মারতে গেছি, অমনি কা কা করে কোত্থেকে এক ঝাঁক কালো কুচকুচে কাক আমার মাথার উপর কালো চাকার মতো পাক খেতে শুরু করেছে। তাদের বিকট চেঁচামেচিতে আমার কান যেন ঝালাপালা হয়ে যাচ্ছে। কাকের কথাটা পথে আস্তে আস্তে আমি ভুলেই গেছিলাম। ছিপ ছেড়ে দিয়ে প্রচণ্ড খাপ্পা হয়ে পড়লুম। তারপর ঢিল কুড়িয়ে কাকগুলোকে তাড়াবার চেষ্টা করলাম। আর এই করতে গিয়ে আমার টুপিটা গেল পড়ে। আমার মাথায় বিরাট টাক, আর ধরিবাজ কাকগুলো সেই টাক লক্ষ্য করে ঝাঁপিয়ে আসতে লাগলো। তখন আমি মরিয়া হয়ে ছিপ তুলে বাঁই বাঁই করে ঘোরাতে শুরু করলাম। গাছের পাতায় শেষ পর্যন্ত বঁড়শি আটকে গেল বটে, কিন্তু এবার কাকগুলো জব্দ হয়ে সরে গেল। তারা সবাই গিয়ে বটগাছটা মাথায় গিয়ে বসলো। আগে জানলে না হয় গোটা পটকার সঙ্গে আনতুম, তা কি আর করা যায়। অনেক কষ্টে পাতার থেকে বঁড়শি ছাড়িয়ে টোপ গেঁথে ঠিক জায়গায় ফেলে বসে রইলুম। হ্যাঁ, কিন্তু এবার আমি সতর্ক হয়েছি আর বারবার পিছন ফিরে দেখে নিচ্ছি, কিন্তু কাকগুলো আর টু শব্দ করছে না। ডালপালার ভেতর কোথায় বুঝি ঘাপটি মেরে বসে আছে। কয়েক মিনিট নির্ঝঞ্ঝাট কেটে গেলে বুঝলুম, হ্যাঁ, বাচ্চাদনটা ভয় পেয়ে গেছে। 2 বাত বড়শি গেঁথে গেলে কি অবস্থা হবে, নিশ্চয়ই আঁচ করেছে। ফাতনা গাছে বুঝঘুড়িগুলো কখন মিলিয়ে গেছে। মাছটা হয়তো ডাঙার উপরে হুলস্থুল কাণ্ডব দেখে কেটে পড়েছে। আর কাকগুলোর উপর রাগে আমি খাপ্পা হয়ে গেলুম। তারপর খেয়াল হলো, এই যা, আমার টুপিটা তো নেই। টুপিটা কোথায় পড়ে, তাহলে খুঁজে আনতে হয়। কাকের লক্ষ্যস্থল আমার এই বিরাট টাঁকটাকে এখনো ঢাকিনি আমি কোন আক্কেলে। টুপিটা ঝোপের পাশে পড়েছিল। পুড়িয়ে মাথায় পড়েছি, হঠাৎ বটতলার অন্য পাশ থেকে একটা কালো খেকুড়ে চেহারা লম্বানেকো লোক বেরিয়ে এলো। পাড়াগাঁয়ের মাঠে ক্ষেত খামারে যারা কাজ করে, সম্ভবত তাদেরই কেউ। কোমরে একটুখানি ন্যাকড়া জড়ানো শুধু, বাদ বাকি শরীর নগ্ন। একগাল হেসে সে বলল, হ্যাঁ, মাছ ধরতে পারলেন বাবু মশাই? আমি বিরক্ত হয়ে বললুম, কই আর পারলুম, যা কাকের উপদ্রব এখানে। লোকটা খ্যাঁক খ্যাঁক ধরনের হাসি এসে বলল, আচ্ছা সেটা আমি বলে দেবো, আর ঝামেলা করবে না। হ্যাঁ, তবে কিন্তু মাছের ভাগ দিতে হয় বাবু মশাই। হ্যাঁ, তা না হয় দেবো, কিন্তু বলে দেবো মানে কি? হ্যাঁ, কাকগুলো কি তোমার পোষা নাকি? আগে কতকটা তা বলতে পারেন। হ্যাঁ, কতকটা মানে? লোকটা তার লম্বা নাকের ডগা চুলকে বলল, অত কথায় কাজ কি বাবু মশাই, যান বসুন গে। আমি আবার ছিপের কাছে গিয়ে বসলাম। ভাবলুম লোকটা তো আসলে রসিকতা করছে। বললুম, ওহে, মাছ ধরতে পারলে তোমাকে একটা অবশ্যই দেবো। তুমি দেখো যেন কাকগুলো আর বিরক্ত না করে, বরং একটা গাছের ডাল ভেঙে নাও। লোকটা বলল, না, এ নিয়ে আপনি কিছু ভাববেন না, আপনি ফাতনার দিকে চোখ রাখুন। ফাতনাটার কাছে আবার বুঝকুড়ি ফুটে উঠল। আমিও ছিপ বাগিয়ে ধরলুম। ফাতনাটা নড়লেই খ্যাঁচ মারব, কিন্তু সেই সময় পেছনে বটতলায় ধূপধূপ ধূপধূপ শব্দ হলো, আর চেরা গলায় কারা চেঁচামেচি করে দৌড়ে এলো,
মাছ 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 মাছ। ঘুরে দেখি সেই লোকটার মতোই কালো কুচকুচে লম্বা নেকো একদল লোক এসে হাজির। তারা মাছ মাছ বলে চেঁচামেচি করছে, আর আগের লোকটা তাদের থামাবার চেষ্টা করছে। আমি তো রাগে মহা খাপ্পায় উঠে দাঁড়ালুম। তারপর প্রচন্ড ধমক দিয়ে বললাম, চুপ সব চুপ, তোমরা কি পেয়েছো নাকি? এখানে তো হইচই করছো কেন? লোকগুলো এক গলায় বলল, মাছ মাছ। আমিও তেড়ে গিয়ে বললুম, মাছ ধরতে না ধরতেই মাছ চাইতে এসছো? ধরলে তবে তো। আগের লোকটা বলল, আরে বাবু মশাই বড় ভালো মানুষ, তোরা খামোখা চেঁচাচ্ছিস কেন বাবু? আগে মাছ বড়শিতে ধরা পড়ুক। আচ্ছা বাবু মশাই শুনুন, আমরা মোটমাট 12 জন আছি, বেশি নয়, ওই মাথা পিছু 1টা করে টুকরো দেবেন ব্যাস। বলেই সে তার ঠোঁটটা একটু চেটে নিল। আহা, কতকাল আমরা মাছ খাইনি। তো এসব লোকের সঙ্গে তর্ক করে লাভ নেই। একে আমি একা, আর ওরা 12 জন। তাই আবার ছিপের কাছে গিয়ে বসলুম। চারের মাছটা আবার পালিয়েছে। মাছ ধরতে বসার আনন্দটাও আর নেই। তাহলে কি স্টেশন মাস্টার এই জন্যই সাবধানে থাকতে বলেছিলেন? একটু পরে ওদের দেখার জন্য পেছনে তাকালুম। অবাক হয়ে দেখলুম ওই ধেড়ে লোকগুলো বাচ্চা ছেলেদের মতো বটগাছটা ঝুড়ি দিয়ে উঠছে। কেউ কেউ ডালে চড়ে বসেছে, কেউ ডাল থেকে ধূপ করে পড়ছে, আবার ঝুড়ি বেয়ে উঠে যাচ্ছে। মনে হচ্ছে না একপাল হনুমান। বয়স্ক লোকেরা এমন কেন খেলে আমি কোশমিন কালেও দেখিনি। এতক্ষণে আমার একটু খটকা লাগলো, কিন্তু চারে আবার বুঝকুড়ি দেখা দিয়েছে। মাছটা তো টোপ না খেয়ে ছাড়বে না মনে হচ্ছে। ফাতনার দিকে মন না দিয়ে তারা কি করছে তাই নিয়ে মাথা ঘামানো বৃথা। কিন্তু কিছুক্ষণ পরে পরে পেছনে তাকাতে অবশ্য ভুলিনি। লোকগুলো যেন আপন মনে খেলায় মেতে রয়েছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ফাতনাটা আবার একবার নড়লো মনে হলো, কিন্তু দোনামোনার জন্য খ্যাঁচ মারতে পারলুম না। দুপুর ঘনিয়ে বিকেল নামলো। বিকেল ক্রমশ ফুরিয়ে যাচ্ছিল। আলো কমে এলো। পেছনে বটের ঝুড়ি এবং ডালপালায় লোকগুলো সে একই ভঙ্গিতে খেলায় মেতে আছে। তারপর ওদের কথা মন থেকে ঝেঁটিয়ে ফেলুম, আর চুলোয় যাক গোড়া। ছিপে মাছ ধরতে একাগ্রতা দরকার। মনে আশা জেগেছে, অনেক মাছ ঠিক সন্ধ্যার মুখে টোপ ধরে মোক্ষম টান দেয়। মনে হচ্ছে এই মাছটাও তাই করবে। কিন্তু হাতে রেখা মুছে ফেলা মতো দুশোরাতে ঘনিয়ে উঠল এবং ফাতনাটাও অস্পষ্ট হয়ে উঠল। তখন আর কি করা যায়, হতাশ হয়ে ছিপ গুটিয়ে ফেললুম। ঝিলের জলের উপর কুয়াশার পর্দা ঝুলছে। শূন্য ঝোলা আর ছিপটা হাতে নিয়ে ক্লান্তভাবে পা বাড়ালুম। বটতলায় আবছা আঁধার জমেছে। পোকামাকড় ডাকতে শুরু করেছে। কিন্তু লোকগুলো কোথায় গেল? ভাবলুম যে মাছ গাঁথতে পারিনি লক্ষ্য করে ওরা হয়তো হতাশ হয়ে কেটে পড়েছে। একটু দূরে কেকরাডি স্টেশনের সিগন্যাল বাতি জ্বলজ্বল করছিল। সন্ধ্যা 7টা নাগাদ আমার ফেরার ট্রেন। তাই ধীরে সুস্থে হাঁটছিলুম। সবে চাঁদটা বেরিয়ে এসছে। ফিকে জ্যোৎস্না ছড়াচ্ছে কেকরাডির মাঠে। লোকগুলো এবং কাকগুলোর চেহারার মধ্যে কেমন যেন মিল আছে। ভাবতে ভাবতে আমার খটকাটা বেড়ে গিয়েছিল। তারপর মনে হলো হয়তো আমারই দেখার ভুল। রোদ বৃষ্টি শীতে খেটে খেটে ওদের চেহারা এমন খিঁকুটে হয়ে গেছে। আর কাকের হামলাও তো কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এদিকে মাছের উপর গ্রামের লোকের অমন কাঙালপনা থাকতেই পারে। সব মাছই তো শহরে চালান যাচ্ছে আজকাল। কাজেই অকারণে একটা স্বাভাবিক ব্যাপারকে রহস্যময় বলে ভাবছি। কিন্তু হঠাৎ দেখি সামনে একদঙ্গল ছায়ামূর্তি সার বেঁধে দাঁড়িয়ে আছে। আমি থমকে দাঁড়ালুম। তাদের কালো মুখে সাদা দাঁত ঝিকমিক করছে। আতঙ্কে বোবা ধরা গলায় বলে উঠলুম, কি 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 চাই তোমাদের? তখনকার মতো এক গলায় ওরা চেঁচিয়ে উঠল, মাছ মাছ মাছ। এতক্ষণে নাকি স্বরে মাছ উচ্চারণ শুনেই আমার শরীর একবারে হিম হয়ে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারলুম ওরা কে। আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললুম, মাছ মাছ তো আমি পাইনি। একসঙ্গে ব্যাটা ছেলে চেঁচিয়ে উঠে বলল, মিছে কথা মিছে কথা। আমি কাকুতি মিনতি করে বললুম, বিশ্বাস করো মাছ পাইনি আমি। একজন বলল, ওরে ওরে ওর ঝোলাটা কিনে নে তো। তারপর দেখি ওরা এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। অমনি আমি করলুম কি, আমি ঝোলাটা ছুঁড়ে ফেলে দিলুম। ওরা বিদ করে চেঁচামেচি করে ঝাঁপিয়ে পড়লো সেই ঝোলাটার উপর।
আর সেই সুযোগে আমি দিলুম দৌড়। দৌড় দৌড় তো দৌড়। একবারে স্টেশনে পৌঁছে সোজা স্টেশন ঘরে ঢুকে পড়লুম। টেবিলের উপর রেলের লণ্ঠন জ্বলছে, কিন্তু স্টেশন মাস্টার কোথায় গেলেন? হাঁপাতে হাঁপাতে তাকে ডাকবো ভাবছি, ওনার অন্ধকার জায়গা থেকে তাঁর সাড়া পেলুম। কি মশাই, মাছ পেলেন নাকি? আমি বললুম, মাছ তো দূরের কথা, কাকমারির ঝিলে গিয়ে জোর বেঁচে গেছি। উফ, আপনি ঠিকই বলেছিলেন, কিন্তু আমার যে মাছের ভাগ চাই, কথা দিয়েছেন। বলি স্টেশন মাস্টার অন্ধকার থেকে বেরিয়ে এলেন, আর মুখে সেই অদ্ভুত হাসিটা। আমি মাছ খেতে ভালোবাসি, হ্যাঁ, মাছ আমার চাই। এই শেষ বাক্যটি কি নাকিস্বরে উচ্চারণ করলেন। আর ঠিক সেই লম্বানেকো আজব প্রাণীগুলোর মতোই ওর গায়ের রং, আর উনি এক পা এক পরে আমার দিকে এগোচ্ছেন দেখছি। এক লাফে বেরিয়ে যাবো ভাবছি, হঠাৎ কেউ ঘরে ঢুকে হেঁড়ে গলায় গর্জন করে বলে উঠল, তবে রে বেটা মাছ খেকো, আবার তুমি আমার অফিসে ঢুকে বসে আছো? স্টেশন মাস্টার ওই লোকটা অমনি জানলা গলিয়ে পালিয়ে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। আসল স্টেশন মাস্টার, যার সঙ্গে তখন আলাপ হয়েছিল, হাসতে হাসতে বললেন, কি ভয় পাননি তো? এই অখাদ্য স্টেশনে মশাই এসব ঝামেলা লেগেই আছে। দেশে মাছের বড্ড আকাল। যাকগে, বসুন। হ্যাঁ, মুখ দেখেই বুঝেছি কি ঘটেছে। যাই হোক, সেই আমার ছিপে মাছ ধরার নেশা ঘুচে গেছে তো একেবারেই ঘুচে গেছে। আসার সময় ছিপটা ভেঙে ট্রেনের জানলা গলিয়ে ফেলে দিয়েছি। এখন বেশ শান্তিতেই আছি, নিরামিষ খাই দায়। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শিগগিরই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।